তো রেকর্ডিংটা আমি রেকর্ডিংটা দিয়ে দিলাম। আজকে আমাদের মাইক্রোসফট পাওয়ার বিআই কোর্সের হচ্ছে লেকচার নাম্বার, সরি, টু দা পাওয়ার বিআই হচ্ছে আজকে লেকচার নাম্বার হচ্ছে আমাদের 8। তো গত ক্লাসে আমরা ড্যাক্স নিয়ে থিওরিটিক্যাল আলোচনা শুরু করেছিলাম, বলেছিলাম ওটা ছিল ড্যাক্স এর আমাদের প্রথম পার্ট। তো ড্যাক্স আমরা বলেছিলাম এটা বা এটাকে বলা হয়ে থাকে সংক্ষেপে ড্যাক্স, বাট এটার ফুল মিনিটটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ। তো ড্যাক্সটা আমরা যখন হচ্ছে ক্যালকুলেশন হিসেবে ইউজ করি, তখন আমরা মূলত ড্যাক্সটাকে হচ্ছে ক্যালকুলেশন যখন আমরা করি তখন আমরা নর্মালি ক্যালকুলেশন করার জন্য ড্যাক্স কমান্ড ড্যাক্স ফাংশনটা লিখে থাকি। তো এখন ড্যাক্সটা যখন আমরা লিখি তখন আমরা এটাকে ক্যালকুলেশন করার জন্য হচ্ছে লিখে থাকি বা গণনা করার জন্য। তো এই গণনার যে কাজগুলো আছে গণনা করার জন্য আমরা যখন লিখি তখন এটাকে মূলত তিনটা ভাবে আমরা লিখতে পারি বা ইউজ করতে পারি। একটা হচ্ছে ক্যালকুলেটেড কলাম, আর একটা হচ্ছে আপনার ক্যালকুলেটেড টেবিল, আর একটা হচ্ছে মেজার। আচ্ছা, তো ড্যাক্স গুলোর আমরা এগুলো আস্তে আস্তে আলোচনাতে সরি, আস্তে আস্তে আমি আলোচনায় আসতেছি। এখানে আলোচনা ডেক্সের এখানে আমরা কিছু অ্যারিথমেটিক সাইন ইউজ করে থাকি। যেমন প্লাস সাইন যখন হচ্ছে আমরা ইউজ করি তখন আমরা মূলত দুটো কোয়ান্টিটিকে অ্যাড করার চেষ্টা করি। হ্যাঁ, দুটো নাম্বার হতে পারে বা দুটো কোয়ান্টিটিকে অ্যাড করার জন্য আমরা হচ্ছে প্লাস সাইনটা বা অ্যারিথমেটিক এটা ইউজ করে থাকি। অ্যাস্টারিক চিহ্ন যেটা আমরা ইউজ করে থাকি, এটা নর্মালি আমরা কম্পিউটারের ক্ষেত্রে অ্যাস্টারিক চিহ্ন ইউজ করে থাকি গুণের ক্ষেত্রে। তার মানে দুইটা কোয়ান্টিটি বা নাম্বারকে গুণ মাল্টিপ্লাই অথবা গুণ করার ক্ষেত্রে আমরা অ্যাস্টারিক চিহ্নটা ইউজ করে থাকি। স্ল্যাশ চিহ্ন যেটা, এটা হচ্ছে মূলত আমরা ডিভিশন কিংবা ভাগের ক্ষেত্রে ইউজ করে থাকি। আর কম্পারিজন করার জন্য আমরা ইউজ করে থাকি ইজ ইকুয়াল টু সাইন, যেখানে হচ্ছে ইকুয়াল টু, ইজ গ্রেটার দেন অর ইজ লেস দেন, এটা হচ্ছে নট ইকুয়াল টু। ইজ ইকুয়াল টু গ্রেটার দেন মানে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু। এগুলো নর্মালি আমরা কম্পারিজন করার জন্য আমাদের ধরেন কম্পারিজন করার ক্ষেত্রে আমরা লিখে থাকি। টেক্সটকে কনক্যাটেনেশন করার জন্য আমরা অ্যান্ড এভাবে লিখে থাকি। যখন আমরা কনক্যাটেনেটেড টেক্সট ইউজ করে থাকি, লজিক্যালের ক্ষেত্রে আমরা ডাবল অ্যান্ড দিয়ে মূলত অ্যান্ড বোঝাতে চাই। আর এটা হচ্ছে এখানে ডাবল আমাদের যেটা আপনারা স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন তার মাধ্যমে আমরা আমরা অর কি বুঝিয়ে থাকি, এবং ইন এর মাধ্যমে ইফ দ্য ভ্যালু ইজ ইন দ্য লিস্ট এটা আমরা বুঝিয়ে থাকি। তো ড্যাক্সকে আমরা ড্যাক্সের মাঝখানে নর্মালি ভ্যারিয়েবলটা আমরা দিয়ে থাকি। তো ভ্যারিয়েবলের যে জিনিসটা হয়, ভ্যারিয়েবলকে বলা হয়ে থাকে যে ভ্যারিয়েবল হচ্ছে আমাদের ভ্যালুর স্টোরেজ, মানে যেটাতে আমরা আমাদের ভ্যালুগুলো স্টোর করে রাখি সেটাই হচ্ছে ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবলের মধ্যে আমরা এখানে সিঙ্গেল ভ্যালু পাওয়ার বি এর ক্ষেত্রে আমরা আমরা ভ্যারিয়েবলের মধ্যে সিঙ্গেল ভ্যালু স্টোর করতে পারি অথবা টেবিল স্টোর করতে পারি, এবং পরবর্তীতে সেটাকে আমরা যে কোনো জায়গায় ড্যাক্স এক্সপ্রেশন ক্ষেত্রে ইউজ করতে পারি। তো ভ্যারিয়েবল যখন আমরা ইউজ করি, যেমন এখানে আমাদের এখানে একটা এই যে কলামের এখানে আমরা একটা ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি হায়ার ইউজার্স ক্ষেত্রে। আচ্ছা, এটা আমরা পরে আসতেছি এখানে। আর তারপরে হচ্ছে যে ফাংশন হিসেবে নর্মালি যখন আমরা ইউজ করে থাকি তখন আমরা নর্মালি হচ্ছে সাম এক্স এই ধরনের বিষয় হচ্ছে এটা ইউজ করে থাকি। এটা আমরা নিচের ইয়েগুলোতে হচ্ছে দেখবো আমাদের এক্সাম্পল এগুলোতে। সেটা আমরা এক্সাম্পল গুলো একটু দেখার চেষ্টা করি। একটা মিনিট, আমার একটা কল আসছে।
আচ্ছা সরি, আমার একটা কল এসেছিল। সেটা এখানে দেখেন যে আমরা দু ধরনের ডাটা কিন্তু আছে, একটাকে বলা হয় পাইভট এবং আনপাইভট ডাটা। তো এটা একটু আমাদেরকে বুঝতে হবে যে পাইভট ডাটা কোনটা, আনপাইভট ডাটা হচ্ছে আমাদের কোনটা, এটা একটু হচ্ছে বুঝতে হবে। তো পাইভট ডাটার ক্ষেত্রে দেখেন যে পাইভট ডাটা যদি থাকে তাহলে সেখানে টার্নিং নেম অথবা ভ্যালু থাকবে, রো থেকে কলাম সেখানে হচ্ছে থাকবে, মানে এখানে আমরা সাইডে দিতে দেখতে পারতেছি সেটা হচ্ছে পাইভট ডাটা, নেম এবং ভ্যালু আছে। আর আনপাইভট ডেটা হলে যেটা হয় টার্নিং কলামস টু রোজ, সেখানে হচ্ছে কলাম থেকে রোতে ভ্যালুগুলো যায় নেম অথবা ভ্যালুতে। এটা হচ্ছে পাইভট এবং আনপাইভট ডেটার মধ্যে পার্থক্য। আচ্ছা, ওকে, এখানে আমরা প্রথমে একটা স্যাম্পল, ওরা এক্সাম্পল দিয়েছে রোল প্লেইং ডাইমেনশন। দ্য ফার্স্ট ফাংশনালিটি দ্যাট অ্যাপিয়ার্স ইন মাইন্ড হোয়েন ইউ টক অ্যাবাউট ক্যালকুলেটেড টেবিলস ইজ ক্রিয়েটিং রোল প্লেইং ডাইমেনশন। প্রথমে এখানে ক্যালকুলেটেড টেবিলের একটা এক্সাম্পল দেখা হচ্ছে, যেখানে এটা বোঝার চেষ্টা করেন। এখানে যে তথ্যটা আমরা দেখতে পাচ্ছি এটা মূলত শিপমেন্টের তথ্য, মানে লজিস্টিকের তথ্য। একটা কোম্পানি তারা অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করে, তো সেই প্রোডাক্টগুলো তৈরি করার পরে তারা ইন্টারন্যাশনালি আবার সেলও করে। তো শিপমেন্টের ব্যাপারটা হচ্ছে আছে। তো এই ক্ষেত্রে আমরা রোল প্লেইং ডাইমেনশন ইউজ করতে পারি। রোল প্লেইং ডাইমেনশন কি? রোল প্লেইং ডাইমেনশনস আর ডাইমেনশন উইথ দ্য সেম স্ট্রাকচার অ্যান্ড ডাটা ফ্লোস দ্যাট প্লে ডিফারেন্ট রুলস ইন আওয়ার ডাটা মডেল। আমাদের ডাটা মডেলের মধ্যে যেটা, যে ধরনের যে ডাটা, যে ডাটা ফ্লো, আমাদের যে রোল প্লেইং ডাইমেনশন হচ্ছে মূলত আমাদের ডাটা ফ্লোর মধ্যে যেটার সেম স্ট্রাকচার আছে এবং সেম ডাটা ফ্লো আছে, বাট যারা ডিফারেন্ট রোল আমাদের মডেলে প্লে করে, সেটা হচ্ছে মূলত রোল প্লেইং ডাইমেনশন। এখন আমাদের এখানে দেখেন যে যে টেবিলটা দেওয়া আছে সেখানে অনেকগুলো আমরা কলাম দেখতে পাচ্ছি, যেমন প্রোডাক্ট কি, হ্যাঁ, অর্ডার ডেট কি, ডিউ ডেট কি, শিপ কি। তো এখানে অর্ডার থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত ভিন্ন ভিন্ন ডেট আছে। তার পরবর্তীতে কাস্টমার কি আছে, প্রমোশন কি আছে, কারেন্সি কি আছে, এবং সেলস টারশিয়ারি কি আছে। এখন however you might have been more than one date column in the sales transaction table to relate with the date dimension. In the example below we have three date fields। এখন আমাদের এখানে তিনটা ডেট আছে, একটা কিসের ডেট, অর্ডার ডেট, আর একটা হচ্ছে ডিউ কবে ডেট ছিল সেটা, আর একটা হচ্ছে শিপমেন্ট ডেট। এখন দিস থ্রি ফিল্ড শুড বি রিলেটেড টু থ্রি ডিফারেন্ট ডেট ডাইমেনশন। এখন এটা যেহেতু তিনটা ভিন্ন ভিন্ন জিনিস, একদিন অর্ডার করেছে, আরেকদিন ডিউ সেদিন দেওয়া ডেটই ছিল, এবং আরেকটা ছিল শিপমেন্টের ডেট। So what would you do is to load the date dimension once in the get data section from the data source। তখন আমরা নর্মালি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা এখানে আমরা আমাদের ডেটা সেটটা লোড করার পরবর্তীতে আমরা একটা ক্যালকুলেটেড টেবিল তৈরি করার চেষ্টা করি। ক্যালকুলেটেড টেবিল কিভাবে? আমরা মডেলিং এ ক্লিক করি, মডেলিং থেকে আমরা চলে যাই হচ্ছে নিউ টেবিলে। দ্য ক্যালকুলেটেড টেবিল উইল বি ক্রিয়েটেড ইন মেমোরি অ্যান্ড অ্যালাউস ইউ টু রাইট দ্য ডেফিনেশন অফ এ টেবিল। তারপর আপনাকে টেবিলের ডেফিনেশনটা রাখতে হবে। এই যে ডেফিনেশন, মানে টেবিল ইজ ইকুয়াল টু হোয়াট। তো এখন এই টেবিলটাকে যখন আপনি ডিফাইন করবেন তখন আপনাকে কিন্তু ডেক্স ফাংশন ইউজ করতে হবে। তো দেখেন আমরা এভাবে যে কাজটা এখানে করেছি, দেখেন, ফর নাও লেটস কিপ ইট সিম্পল টু সি হাউ ইট ওয়ার্কস ইন অ্যাকশন। উই ওয়ান্ট অ্যান এক্সাক্ট কপি অফ দি ডিম ডেট, মানে যেদিন আমাদের ডিউ ডেট ছিল সেই ডিম ডেট টেবিল হিয়ার, সো ইউ ক্যান ইউজ অল ফাংশন ইন্ডেক্স অ্যাজ বিলো। শিপমেন্ট ডেট ইজ ইকুয়াল টু অল ডিম ডেট, মানে ডিম ডেটের যতগুলো ভ্যালু আছে সেটাই হচ্ছে আমাদের শিপমেন্ট ডেটের মধ্যে আসবে। এটা একটা নর্মাল ডেক্স ফাংশনের আমরা ইউজ এখানে দেখলাম। তারপর ক্যালকুলেটেড কলামের মধ্যে অনেক সময় আছে যে প্রফিট অ্যাজ এ ক্যালকুলেটেড কলাম, এটা হচ্ছে আরেকটা কেস। তো এটাকে একটু আমি আহ, বড় করি স্ক্রিনটা, তাহলে বুঝতে। হুম, আচ্ছা, ওকে। এই ক্যালকুলেটেড কলাম ইজ এ কলাম লাইক এনি আদার কলাম ক্রিয়েটেড ইন দ্য টেবিল। তো নর্মালি আমাদের যখন ডেটা সেটটা দেওয়া থাকবে সেখানে কি অবভিয়াসলি কলাম এবং রো হচ্ছে থাকবে। বাট ক্যালকুলেটেড কলামটা হচ্ছে আমরা আমাদের পারপাসের জন্য এই কলামটা তৈরি করে নিই। হ্যাঁ, মানে এটা ডেটা সেটে দেওয়া থাকে না, বাট ডেটা সেটের উপর, ডাটাগুলোর উপর ভিত্তি করে আমরা এটাকে তৈরি করি। সো ক্যালকুলেটেড কলাম ইজ এ কলাম লাইক এনি আদার কলাম ক্রিয়েটেড ইন দ্য টেবিল। However, the result of a calculated column is coming from calculating an expression। এখন এই ক্যালকুলেটেড কলামের যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো নর্মালি আমরা ডেক্স ফাংশনের মাধ্যমে নিয়ে আসি। হ্যাঁ, তো সেটা কিরকম? দ্য ক্যালকুলেটেড কলাম লিভারেজেস a DEX expression that applies to every row in the data set and the result will be stored in the new column।
তো আমরা ধরেন এখন তৈরি করতে চাই যে আমাদেরকে একটা ডেটা সেট দেওয়া আছে, সেখানে আমরা প্রফিট অ্যাজ ক্যালকুলেটেড কলাম এটা আমরা তৈরি করতে চাই। তখন আমাদের কি হবে, যে আমাদের একটা টেবিল দেওয়া আছে, যে টেবিলের মধ্যে সেল এবং কস্ট ইনফরমেশন দেওয়া আছে। তো আমরা এখানে যে কাজটা করলাম দেখেন, এখানে আমাদের টোটাল প্রোডাক্ট কস্ট দেওয়া আছে এবং সেলস অ্যামাউন্ট দেওয়া আছে। এই যে লাল দাগের মধ্যে যে দুইটা ঘর বা কলাম আমরা দেখতে পাচ্ছি, এখানে একটাতে আমাদের টোটাল প্রোডাক্টের কস্ট দেওয়া আছে, আর একটাতে আমাদের সেলস এর অ্যামাউন্ট দেওয়া আছে। ওকে, এখন আমাদের কাজটা হবে, তাহলে একটা টেবিল আমরা পেলাম যেখানে সেলস এবং কস্ট ইনফরমেশন আছে। এখন আমাদের কাজ হবে প্রফিটটা বের করা। প্রফিট আমরা নর্মালি বের করে থাকি কিভাবে, রেভিনিউ থেকে আমরা হচ্ছে আমরা আমাদের সেলস অ্যামাউন্ট থেকে কি টোটাল কস্ট হচ্ছে বাদ দিয়ে দিই। হ্যাঁ, তো এখন মানে কি আমরা প্রফিট ক্যালকুলেট করতে হলে যেটা করবো, ক্যালকুলেটিং প্রফিট ইন সাচ এ টেবিল উইথ বি সিম্পলি ডিডিউসিং কস্ট ফ্রম সেলস ফর এভরি রো। আমরা প্রতিটা রো থেকে আমাদের যে কলামটা আছে, আমাদের কস্ট, সেই কস্ট গুলো আমাদের সেলস থেকে আমরা বাদ দিব, তাহলে আমরা মোটামুটি কি প্রফিট কলামটা পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে প্রফিট অ্যাজ এ ক্যালকুলেটেড কলাম। তো আমরা নর্মালি এক্সপ্রেশনটা যখন লিখবো তখন আমরা লিখবো প্রফিট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টারনেট সেলস, ব্র্যাকেটে এটা হচ্ছে আমাদের সেলস এর অ্যামাউন্ট, মাইনাস ফ্যাক্ট ইন্টারনেট সেলস টোটাল প্রোডাক্ট কস্ট, মানে টোটাল প্রোডাক্টের আমাদের সেলস অ্যামাউন্ট থেকে টোটাল প্রোডাক্টের কস্টটা বাদ দিলে আমরা এখানে প্রফিট হচ্ছে পেয়ে যাব। আর ওটা হচ্ছে রো বাই রো ক্যালকুলেশন, মানে আমরা কলামের ক্যালকুলেশন না করে রো বাই রো ক্যালকুলেশন করতে পারি, যেটাকে বলা হয় রো কনটেক্সট। আচ্ছা, one of the fundamental concept about the calculation that we apply in calculated column in majority of the cases, not always, is that the calculation evaluates one row at a time, or in other words, row by row calculation. In the table below you can see the calculation results for every row। এখন আমরা নিচের টেবিল, এই টেবিলটাতে কি ক্যালকুলেশন রেজাল্টটা দেখতে পাচ্ছি কিসের, প্রতিটা রোর ক্ষেত্রে তারা এটা আমাদের দিয়েছে। রো বাই রো ক্যালকুলেশন কল রো কনটেক্সট ইন টার্ম রোজ, আমরা নর্মালি ডেক্সের ক্ষেত্রে এটাকে বলে থাকি রো কনটেক্সট। আচ্ছা, এখন তাহলে দেখা গেলো যে মেজারটা কি জিনিস। মেজার ইজ ইউজুয়ালি এ ক্যালকুলেশন দ্যাট ওয়ার্কস অন অ্যাগ্রিগেট লেভেল বেসিস। নর্মালি অ্যাগ্রিগেট লেভেলের উপরে যে গুলো কাজ করে থাকে সেটাকে বলা হয় হচ্ছে আপনার মেজার আমরা বলে থাকি। ঠিক আছে, তো মেজারের আমরা একটা সিম্পল এক্সাম্পল দিতে পারি। ধরেন সাম অফ সেলস, তো সাম অফ সেলস এর মধ্যে মানে কি, এক বছরে বা আপনি যে মাসে হিসাব করতেছেন সেই মাসে আপনার যতগুলো সেলস হয়েছে সেই জিনিসগুলো। হ্যাঁ, তো আমরা নর্মালি এখানে যদি সাম অফ সেলস বের করতে চাই তাহলে এটা হচ্ছে মেজার্স আর ইউজুয়ালি অ্যাগ্রেশনস। আ ভেরি সিম্পল অ্যাগ্রেশন উই ক্যান ইউজ অ্যাজ এক্সাম্পল ইজ দ্য সাম অফ সেলস। এটা খুবই সিম্পল একটা এক্সপ্রেশন। এটা কিভাবে আমরা বের করে থাকি, যে সাম অফ সেলস ইজ ইকুয়াল টু সাম দিয়ে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে এখানে হচ্ছে ফ্যাক্ট ইন্টারনেট সেলস, সেটা দিয়ে স্কোয়ার ব্র্যাকেট দিবেন, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে সেলস অ্যামাউন্ট, তারপরে হচ্ছে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা শেষ করবেন। আচ্ছা, ক্যালকুলেটিং এজ অফ কাস্টমার্স, আমরা যদি কাস্টমারদের এজ ক্যালকুলেট করতে চাই, দ্য এজ অফ কাস্টমার ডাজ নট চেঞ্জ বেসড অন দ্য ফিল্টার্স, ইট ইজ অনলি ডিপেন্ডেন্ট অন ওয়ান থিং, দ্য বার্থ ডেট অফ দ্য কাস্টমার। ইফ দ্য কাস্টমার table usually have the birthday as a field, so this calculation can be easily calculated column which evaluates row by row for every কাস্টমার। এখন দেখেন যে আমাদের এখানে তথ্য দেওয়া আছে, কি কি তথ্য, যে লোকজনের ফোন নাম্বার দেওয়া আছে, ফোনটা সে কবে প্রথম কিনেছে এটা তথ্য দেওয়া আছে, তার পরবর্তীতে কমিউট ডিস্টেন্স, হ্যাঁ সে ধরেন তার বাসা থেকে অফিসে যেতে কত সময় আগে, এই জিনিসগুলো দেওয়া আছে, এবং তার ফুল নেম এখানে দেওয়া আছে। তো আপনি যেটা বলতে চান সেটা হচ্ছে যে আপনি এখানে তার এইজ ব্যাপারটা হচ্ছে আপনি প্রেডিক্ট করতে চান। হুম, এজ ব্যাপারটা আপনি ধরেন হচ্ছে প্রেডিক্ট করতে চান কিভাবে, ধরেন হচ্ছে যে এক্স এজ ইজ ইকুয়াল টু ডাটা ডিফ, তারপর হচ্ছে ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দেওয়ার পরে সেই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি লিখবেন হচ্ছে কাস্টমার, তারপর আবার স্কোয়ার ব্র্যাকেট দিবেন সেটার মধ্যে বার্থডে, তার পরবর্তী স্কোয়ার ব্র্যাকেট শেষ করে টুডে, টুডের পরবর্তীতে হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনার আপনার ইয়ার কলামটা শেষ করবেন। তখন আপনি দেখবেন যে পাশে এখানে সবগুলোতে ইয়ার চলে এসেছে, এটা হচ্ছে নিউ মেজারমেন্ট। আরেকটা আছে এক্সাম্পল হচ্ছে যে ক্যালকুলেটিং সেলস ইয়ার টু ডেট। আপনার অনেক সময় যেটা দেখা যায় যে আপনি ইয়ারলি সেলস করতেছেন, তো তার সাথে আপনি ডেটের সেলটের আপনার কম্পারিজন করবেন। এখন তো নর্মালি আমরা এই কাজ যে কাজটা করে থাকি সেলস ইয়ার টু ডেট, এক্ষেত্রে আমরা বলে থাকি যে টোটাল ইল্ড ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট, আপনার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সাম লিখবেন, সাম লিখে হচ্ছে ফ্যাক্ট ইন্টারনেট সেলস অ্যামাউন্ট, তারপর ডিম ডেট হচ্ছে ফুল ডেট, অল্টারনেটিভ কি ডেট।
এরপরে হচ্ছে আমাদের এখানে স্কেলার ফাংশন আছে এবং ট্যাবুলার ফাংশন আছে। স্কেলার ফাংশন হচ্ছে যে ফাংশন একটা নর্মাল ভ্যালু আমাদের রিটার্ন করে। মানে যে ফাংশন হচ্ছে স্কেলার ফাংশন হচ্ছে এমন ধরনের ফাংশন যেটা যদি আপনি রান করেন তখন আপনি সিঙ্গেল ভ্যালুই পাবেন। এখন এই ভ্যালুটা হতে পারে যে কোনো ডেটা টাইপের, সেটা ডেট হতে পারে, সেটা নিউমেরিক হতে পারে, হ্যাঁ সেটা ট্যাক্সের হতে পারে, এটা যে কোনো সিঙ্গেল কিন্তু হতে পারে, বাট ইট ইজ অলওয়েজ ওয়ান সিঙ্গেল ভ্যালু। কিন্তু এটা যে কোনো সময় কি একটা সিঙ্গেল ভ্যালু। যেমন এখানে এক্সাম্পল হচ্ছে দেওয়া আছে এরকম যে আমাদের এখানে নিউ মেজার, তার পরবর্তীতে কুইক মেজার এবং নিউ কলাম হচ্ছে দেওয়া আছে। এখন এদেরকে যদি আমরা মেজারমেন্ট ইউজ ইউজ করে থাকি তাহলে মেজারের ভ্যালু আমরা ভিজুয়ালি দেখতে পাবো। সেটা কিরকম যে সেলস অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু ক্যালকুলেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট সাম, সাম দেওয়ার পরবর্তীতে হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফ্যাক্ট ইন্টারনেট সেলস, তারপর হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট হচ্ছে সেলস অ্যামাউন্ট, হ্যাঁ এরপরে সেলস অ্যামাউন্ট দিয়ে লেখার পরে হচ্ছে দুইটা স্কোয়ার ব্র্যাকেট হচ্ছে দিয়ে আমাদের এখানে শেষ করতে হবে, তখন আমরা সেলস কলামটাকে আলাদাভাবে এরকম করে পেয়ে যাবো। তারপর হচ্ছে ট্যাবুলার ফাংশন। ট্যাবুলার ফাংশন হচ্ছে অনেক ক্ষেত্রে যখন আমরা ফাংশনে কাজ করে থাকি, সব ফাংশনস রিটার্ন টেবিল অ্যাজ দ্য আউটপুট। অনেক সময় আপনার এই যে আমরা টেবিল পেয়ে থাকি আউটপুটের মাধ্যমে, নট এ সিঙ্গেল ভ্যালু আর নট এ হোল ভ্যালু। দিস টেবিল ক্যান হ্যাভ মাল্টিপল কলামস অর জাস্ট এ সিঙ্গেল কলাম ডিপেন্ডস অন দি ফাংশন ইউজড। হুম। এখন এখানে আমরা ধরেন হচ্ছে ট্যাক্সের এটা দাঁড়ান, আমার আরেকটা বই আছে সেটা থেকে হচ্ছে এখানে এখন আলোচনাটা করতে হবে, কারণ আলোচনা আমরা একেবারে এখন লাস্ট পর্যায়ে আছি। বইটা বের করে নিই, এক দুটো মিনিট। আচ্ছা, ড্যাক্সের এগুলো আমি হচ্ছে যা বলছি, ড্যাক্সের এগুলো মোটামুটি এতটুকু পর্যন্ত, আর আসলে বেশি ড্যাক্সের থিওরিটিক্যাল তেমন কোনো অ্যাকসেপ্ট হচ্ছে নাই। আর আমি আর একটা ফাইলের কথা চিন্তা করেছিলাম, সেই ফাইলটা পাচ্ছি না। অবশ্য ওটাতে তেমন কিছু এক্সট্রা জিনিস চাই, বেশ কিছু এক্সট্রা ট্যাক্সের টার্ম ছিল, তো ওই টার্মগুলো সমস্যা নেই। আমরা যদি আমাদের কাজ করার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল লাইফে যদি সিচুয়েশন অনুভূত হয় তখন আমরা সেই সব অনুযায়ী কাজ করবো। তো আজকে আমাদের মোটামুটি ড্যাক্স নিয়ে যে থিওরিটিক্যাল ফাউন্ডেশনটা ছিল, সেই ফাউন্ডেশনের আলোচনা মানে প্রায় আমাদের শেষ দলেই বলা যায়। নেক্সট ক্লাস থেকে আমি আপনাদেরকে এখন থেকে যেটা করব সেটা হচ্ছে যে ডাটা সেটটা আগে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। মানে আগে যেটা হতো যে আমরা ক্লাসে কাজ করতাম, তারপর ডেটা সেট দিতাম, বাট এখনকার ডেটা সেটটা আগে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। সো ড্যাক্সের ডেটা সেটটা আপনারা আপনাদের নেক্সট শুক্রবারের ক্লাস, তো নেক্সট বৃহস্পতিবারের মধ্যে আপনাদের মেইলে পেয়ে যাবেন। পাওয়ার পর আপনাদের কাজটা হলো এই যে ডেটা সেটটা, এই ডেটা সেটটা সম্পর্কে একটু ধারণা লাভ করবেন, মানে সেখানে কয়টা কলাম আছে, ঘর আছে, কোনো প্রকার মিসিং ভ্যালু আছে কিনা, ঠিক আছে, এটা কোন কোম্পানির সম্পর্কে এবং কোন কোম্পানি হলে এখানে কোন ধরনের গ্রাফগুলো এটার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, এটা নিয়ে একটু ব্রেন স্টর্মিং করবেন। কারণ রিয়েল লাইফেও যখন আপনারা কাজ করতে যাবেন, ডেস্ক সবসময় যে ডেস্ক করতে দিবে আপনাকে তাও না, আবার সবসময় আপনাকে গ্রাফের কাজ করতে দিবে তাও কিন্তু না, মানে গ্রাফ বা চার্ট তৈরি করতে দিবে। এটা আসলে আপনাকে যে ধরনের ডেটা তারা দিবে সেই ডেটার ন্যাচারের উপর হচ্ছে নির্ভর করবে। মেজরিটি ক্ষেত্রে নর্মালি যে ডেটা দেওয়া হয় আমরা দেখছি যে সেখানে নর্মালি গ্রাফিক্যাল অ্যানালাইসিস করলেই কাজগুলো শেষ হয়ে যায়। বা ডেক্সের মতো সিচুয়েশন যদি আসে, হ্যাঁ তখন সেক্ষেত্রে আপনাকে খুব মানে বুঝে চিনতে আপনাকে হচ্ছে মানে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
আর আমরা যে কাজটা করবো, আমাদের এখানে ট্যাক্সের কিছু চিট শিট আছে। আমি এই চিট শিট গুলো আপনাদেরকে হচ্ছে এখন মেইল করবো না, ওইটা নেক্সট ক্লাসে আমরা যখন প্র্যাকটিস করব, তখন প্র্যাকটিস করার সময় চিট শিট গুলো আসলে কিভাবে আপনারা প্র্যাকটিস করার সময় ইউজ করতে পারেন এগুলো এগুলো আস্তে আস্তে যদি ফলো করেন, তাহলে মোটামুটি আপনাদের যে এক্সামের প্রস্তুতি সেটাও ভালো করে মানে এক্সাম বলতে মানে হচ্ছে আপনাদের তো আর আমার এখানে এক্সাম নাই, আপনাদের হচ্ছে ধরেন রিয়েল লাইফে যখন কাজ করবেন, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আপনাদের এটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কনসেপ্ট ক্লিয়ারের একটা ব্যাপার হচ্ছে আছে, তো এই জিনিসটা সবাই আসলে দেখে না, যেমন এই যে অনেকে ক্লাসে আসেন, তো এই কনসেপ্ট ক্লিয়ারের জন্য আসলে ক্লাসে আসার কোনো বিকল্প নেই। হুম। ক্লাসে আপনাকে আসতে হবে, আসলে বসলে কিছু জিনিস জ্ঞান অর্জন করতে পারবেন, না হলে তো হজবরল অবস্থা থাকবে। আর ডেক্সের তো মোটামুটি ডেক্সটা আমাদের হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা, যে কোনো পাওয়ার বিএ কোর্সের জন্য এই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডেক্স। আর বাকি যেটা আছে পাওয়ার বিএ সেটা আসলে যে কেউ মোটামুটি চেষ্টা করলে হচ্ছে পারবেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল তো আছে, সেখানে হচ্ছে আপনাদের লেকচার রেকর্ডিং গুলো আছে, আপনারা চাইলে সেগুলো তখন দেখতে পারবেন। এবং সেখান থেকে যদি কোনো প্রশ্ন মনে হয় যে দরকার, হ্যাঁ, বা কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে করতে পারেন। আমি চেষ্টা করবো আর কি এটার উত্তর দিতে। হম। আপনাদেরকে মনে করছিলাম বাড়ি ক্যাশ দিব, বাট আপনারা তো আসলে ক্লাসে যে অনেকেই নাই, তো এইভাবে আসলে একজনকে তো আর বাড়ি ক্যাশ দেওয়া যায় না, না হলে একটা ডেটা সেট দিয়ে বলতাম যে এই ডেটা সেটটা নিয়ে কাজ করে বাড়ি ক্যাশ জমা দিবেন। কিন্তু আফসোস হচ্ছে দেন, লোক তারপরে দেখা যাক কি দাঁড়ায়। যে দিয়ে দেন, দেখা যাক কি এই দাঁড়ায়। যে এটা ক্লাসে আসলে তো বাড়ি কাজ বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ এটার উপরে বাড়ি কাজ করবেন, এখন আসেই তো না লোকজন। আমি একটা মেইল করব আজকে, সেটা হচ্ছে যে ওই উল্টো জরিমানা করতে হবে, ঠিক আছে, যেটা কোর্স ক্লাসে যারা ঠিক করে আসবে না তারা ডাবল টাকা দিবেন সার্টিফিকেট নিতে হলে। তা- তাহলে আসবেন। আমরা যদি ফিউচারে যে মাইক্রোসফট সার্টিফাইড নোটিফিকেশন যেগুলো পাওয়ার বিআই এর জন্য, এটার জন্য যদি চিন্তা করি, তাহলে মানে আরো কি ধরনের প্রিপারেশন নেওয়া লাগতে পারে? আরো সেক্ষেত্রে হচ্ছে তারা নর্মালি হচ্ছে নৈর্ব্যক্তিক টাইপ কিছু কোশ্চেন নেয় আর কি, যেগুলোর সাথে থিওরিটিক্যাল কোশ্চেনও জড়িত থাকে, আবার প্র্যাকটিক্যাল অ্যাকসেপ্টও থাকে, মানে অ্যাকসেপ্ট গুলো থাকে। তো আমাদের ক্লাস সেক্ষেত্রে আপনাকে ধরেন 50%, 100% হেল্প করবে, আমি সেটা বললে সেটা ভুল হবে। 50-60% পর্যন্ত মোটামুটি আপনি আমাদের ক্লাসের ক্ষেত্রে হেল্প পাবেন। বাকি আর 30%-এর জন্য আপনাকে কিছু বই পুস্তক পড়া লাগতে পারে এই সংক্রান্ত, বা অথবা মাইক্রোসফটের যে ধরেন প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো হয়েছে, যদি সেরকম কোশ্চেন ব্যাংক পান, তাহলে সেখান থেকে প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নগুলো দেখলে আপনার আইডিয়া হবে আর কি, যে তারা কোন দিকে জিজ্ঞেস করতেছে, জিনিসগুলো কোন জায়গা থেকে যাচ্ছে। আর পাওয়ার বি এর একমাত্র ঝামেলা বলা কাজ কিন্তু এই ডেক্সি, আর না হলে পাওয়ার বি একেবারে ইজি। হ্যাঁ, এই এই যে একটা এটাই হচ্ছে পাওয়ার বি এর সবচেয়ে বড় ঝামেলা। আর নলে আপনার পাওয়ার বিয়ে আসলে কোনো ঝামেলাই নেই, এই একটা ঝামেলার কারণে পাওয়ার বিয়ে নিয়ে সবসময় আসলে গন্ডগোল থাকে। এবং ম্যাক্সিমাম মানুষের ডেক্সটা নিয়ে কনফিউশনে ভোগে, এবং ম্যাক্সিমাম মানুষের পাওয়ার বিয়ে ইউজ করার ক্ষেত্রে ভুল হয় ডেক্স ফাংশন কোনো একটা কারণে, গ্রাফটপ গুলোতে ভুল টুল খুব কমই হয়। না, আমারও সেটা মনে হয় যে ট্যাক্সটা যদি ক্লিয়ার হয়, তাহলে জি। হয় কি যে প্র্যাকটিস করার ইচ্ছাটা আরো বেড়ে যায়। হ্যাঁ, যে ডেস্কটা আরে আপনারা বুঝেন মোটামুটি এরকম। ক্লাসে বসে ধরেন হচ্ছে এই যে ক্লাসে আমি যেভাবে করাই এটা রেকর্ডিং দেখে চিট শিট গুলো দেখে আপনি যদি বাসায় প্র্যাকটিস করেন, মোটামুটি আপনার ট্যাক্স মানে হাতে এসে যাবে, এত কঠিন কিন্তু না। বাট আমরা থিওরিটিক্যাল ফাউন্ডেশন গুলো পড়তেছি এই কারণে যে তাহলে কাজ করতে গেলে তাহলে যে প্রশ্ন বা এটা কেন হলো ওইটা কেন হলো, এই জিনিসগুলো যেন আমরা আগে থেকে বুঝতে পারি। এটা আর কি। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। নেক্সট ক্লাসে নেক্সট উইকে দেখা হবে। নেক্সট উইকে আপনাদের শুক্রবারে ক্লাস, শুক্রবারে এটা হবে, এটাতে কোনো মিস হবে না। আজকে মিস গেল যার কারণে আজকে রিপ্লেসমেন্ট ক্লাস দিলাম, এমনি তো আজকে তো লোকজন আসলোই না। এই কারণে আমি কিন্তু আপনাদের একদিন মানে সপ্তাহে 2 দিন না রেখে ক্লাস একদিন দিয়েছি, এই একটা কারণে যেন সবাই উপস্থিত হতে পারেন।
তারপরেও যদি উপস্থিতি কম থাকে তাহলে আর আসলে কিছু করার নেই তেমন। আর শুক্রবার ক্লাস কয়টা হবে? 7টায়, 7:30? 7:30। আর একটু পরে হলে একটু সুবিধা হইতো কি, যদি আপনার সমস্যা না থাকে। না, শুক্রবারে হচ্ছে কি আপনাদের মানে ক্লাস শেষ হলে আবার আমারও ক্লাস আছে। ওই আচ্ছা, যেমন ঠিক এই যে আছে, আজকে ক্লাস সমস্যা নেই। শেষ হলে এখন শেষ করবো না আবার। আমার এখানে সময় 4:30 থেকে, মানে এখন থেকে ঠিক 30-35 মিনিট পর আবার আরেকটা লেকচার আছে। তো ধরেন একটা শেষ করে পর পর আরেকটা ক্লাস নেওয়া স্বভাবতই একটু বোরিং এবং কষ্টকর। তো যার কারণে হচ্ছে ওই ক্লাস আগে নিলে মাঝখান দিয়ে মোটামুটি আধা ঘন্টার মতো একটা সময় পাই, যেটা ধরেন মাথাটা আবার ঠিক করে নিতে পারি আর কি। ঠিক আছে, সমস্যা নেই। কারণ ওই কোর্স গুলো হেভি। ওই দিন হচ্ছে ডিপ লার্নিং এর কোর্স আছে ওই দিন, হ্যাঁ, হেভি কোর্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং। তো বুঝতেই পারতেছেন যে কন্টেন্ট খুবই হেভি ওটার। না, অবশ্যই আমি মেশিন লার্নিং টুকটাক দেখছিলাম, পরে আর প্র্যাকটিস হয় নাই তো। আচ্ছা। না, এটা আসলে শিখতে কনসেপ্ট। হবে বুঝছেন। এই ডাটা সায়েন্স একসময় দেখবেন যে পাওয়ার বিআই টাওয়ার বিআই আর থাকবে না। ওই যা হচ্ছে পাইথন কেন্দ্রিক ডাটা সায়েন্স, মেশিন লার্নিং এবং এআই দিয়ে হচ্ছে। তো সেই সিচুয়েশনটা মানে আসবে, খুব তাড়াতাড়ি আসবে। আমার মনে হয় সেটার জন্য আমাদের সবার প্রস্তুতি নেওয়া উচিত আসলে। এই যেমন পাইথনের প্লটলি, ড্যাশ, এটা ইউজ করলে তো মোটামুটি, যদি জানা কেউ শিখতে হ্যাঁ, পারে। এগুলো দিয়ে তো আপনি সুন্দর করে গ্রাফ তৈরি করতে পারেন। আপনাকে তো আসলে ইয়া ইউজ করতে হয় না, পাওয়ার বিআই ইউজ না করলেও চলে। ঠিক আছে তাহলে ভাই, ভালো ভালো থাকবেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আগামী শুক্রবার। আগামী শুক্রবার তো আচ্ছা দাঁড়ান, আগামী শুক্রবার কি বার পড়ে? 14 তারিখ পরে, তখন কি সবাই থাকবেন? ঈদের আগে আবার অনেকে বাড়ি যাওয়ার জন্য ইয়ে করবেন না? আগামী শুক্রবার কি থাকবেন আপনারা? শুক্রবার একটা একটা চাপ থাকবে অনেকে বাড়ি যাওয়ার জন্য। উম, তবে আসলে ক্লাস এত বেশি সময় না, এখন আমার সমস্যা নেই, বাকিদের আচ্ছা, তো একটা বলতে কাজ পারি না। করি, সেটা হচ্ছে যে তাহলে শুক্রবারে যে ঝামেলা থাকবে, কারণ 17 তারিখ যেহেতু ঈদ, হ্যাঁ। ও 2 দিন আগে, 3 দিন আগে ওই সময়টাতে একটু রাশ আওয়ার থাকে। তো এই রাশ আওয়ারটা থাকে যদি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের ক্লাসটা বৃহস্পতিবার, মানে হচ্ছে আহ বৃহস্পতিবার হলে 13 তারিখ পরে। 13 তারিখ বাংলাদেশ, ওহো, 13 তারিখ তো আমারও ক্লাস আছে। হুম, তাহলে কি করে? তাহলে হচ্ছে 12 তারিখ, হ্যাঁ, আগামী 12 তারিখ বুধবার, বাংলাদেশ সময় রাত 10টায়। তাহলে হচ্ছে আমার মনে হয় নিয়ে নিই, মানে ঈদের আগে এটাই নিতে পারবো ক্লাস। ঠিক আছে। কারণ এর পরবর্তীতে আপনারা ঈদে হচ্ছে বাড়িতে যাবেন, 4-5 দিন বন্ধ আছে। ঈদের পরে, এরপরে 17 তারিখের পরে 21 তারিখ থেকে আমরা ক্লাস আবার হচ্ছে আমরা নিব আর কি। তাহলে 12 তারিখেই নিয়ে নিই। আমি নোটিশ দিয়ে দিব আজকে মেল করে। 12 তারিখ হচ্ছে বুধবার পরে, বুধবার বাংলাদেশ সময় রাত 10টা। 10টা হলে আশা করি মনে হয় না কারো কোনো সমস্যা হবে, কারণ ওই সময় মনে হয় না কারো ডিউটি ডিউটি আছে হয়তো। তো আমার ক্ষেত্রে ওই 12 তারিখে একটা মান্থলি মিটিং হয়, যে মিটিং মোটামুটি শেষ হওয়ার কোনো নাম বন্ধ থাকে না। হায় হায়। তাহলে এই এখন কি করতাম বলেন তো ঈদের আগে? শুক্রবারে আমি আমি রাখতে পারি, আমার তো কোনো সমস্যা নাই, বাট দেখেন 15-16 তারিখ মানে ঈদের ওই ওই দিন, ওই দিন ওই কয়টা দিন রাশ আওয়ার থাকবে আর কি। আমি সেটাই চিন্তা করতেছি। স্যার, আপনি ডেট দেন, সমস্যা নেই, পরে বাকিটা দেখা যাবে। না জয়েন করতে পারলে, আমি যদি না পারি অনলাইনে দেখে নেব, আচ্ছা কিন্তু ঠিক আছে, আর বাকিরা ক্লাসটা। যদি আসে, না আসলে তো তাহলে ক্লাস বাতিল করতে হবে বুঝেন না, একদম কেউ যদি না থাকে। ঠিক আছে, এইভাবে ওই আর আমি আমার শুক্রবারে চেষ্টা থাকবে। করব যে কোনো বিশেষ কারণ না হলে আমি অ্যাটেন্ড করবো, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। শুক্রবারের চেষ্টা আর কি করবেন, কারণ শুক্রবারে বলে আবার আর 21 তারিখের আগে ছাড়া আমাদের আর ক্লাস নেই, মানে ঈদের 3 দিন পরে, চতুর্থ দিনের দিন। তাও আবার ঈদের চতুর্থ দিনের দিনে অনেকে ক্লাস করেন কিনা সেটাও সন্দেহ। বিদেশে তো আমাদের সমস্যা নেই, ঈদের দিনও আমাদের বন্ধ নাই, কোনো দিনে বন্ধ নাই। ঠিক আছে, এটা যেটা সুবিধা হয় সবার জন্য, প্লাস আপনার জন্য। ঠিক আছে তাহলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আহ মানে আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।